রাতের আকাশটা তখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। মেঘের আড়ালে হারিয়ে যায় নিভু নিভু জ্বলতে থাকা চাঁদ, হালকা নীল থেকে মেঘলা ধূসর। দূরে কোথাও মেঘ গর্জে উঠেছে, যেন বৃষ্টি আসার আগে তার আগমনী সুর। দমকা হাওয়া এসে জানালায় কাচে ধাক্কা দিচ্ছে, মাঝে মাঝে পর্দায় উড়ে উঠছে, আবার নরমভাবে পড়ে যাচ্ছে। শীত আসার আগ মুহূর্তের বৃষ্টি। এই বৃষ্টি শেষেই হালকা হালকা করে শীত পড়তে শুরু করবে। জানালার পাশে রাখা পড়ার টেবিলটায় অগোছালো হয়ে 2-3 বই পড়ে আছে। জানালা দিয়ে আসা হাওয়ার স্পর্শে খাতা পাতা নিজে থেকেই উল্টে যাচ্ছে। এই সব কিছুর মাঝখানে বসে উদ্যান রাফসাকে অবলোকন করছে। অষ্টাদশী কন্যার মন সম্পূর্ণ ডুবে আছে বায়োলজি বইয়ে। ঘন পাপড়িযুক্ত চোখ জোড়া বারবার পলক ফেলছে। পড়তে পড়তে হঠাৎ চোখ ঝাপটে কপাল কুঁচকে মাথায় টানা ঘুমটা সেই কখন দমকা হাওয়ায় পড়ে গিয়েছে। চুলগুলো হাওয়ায় একটু এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। প্রথম বৃষ্টির ফোঁটা যখন জানালায় পড়ল, টুপটাপ শব্দটা ঘরের নীরবতায় মিশে গেল। রাফসা হালকা করে চোখ বন্ধ করল, যেন এই শব্দটা অনুভব করছে। ঠান্ডা হাওয়া এসে তার গাল ছুঁয়ে গেল, একটা শীতল নরম অনুভূতি। উদ্যান দৃষ্টি সরিয়ে আনল, গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে? আর কতক্ষণ লাগবে ম্যাডাম? রাফসা চোখ তুলে তাকায়। কত তর্কাতর্কি করলো চলে যাওয়ার জন্য, কিন্তু এই খচ্চর লোক কিছুতেই দিল না যেতে। জোর করে বসিয়ে একে একে টপিক বুঝিয়ে গিয়েছে। অবশ্য রাফসা পরে আর তালবাহানা করেনি, পুরোটা সময় মনোযোগ দিয়ে পড়া বুঝে নিয়েছে। উদ্যানের পড়ানোর স্টাইল এত নিখুঁত, রাফসাকে মুগ্ধ করেছে। কঠিন টপিকসগুলো রাফসার কাছে নিজেই ইজি হয়ে গেল সব। রাফসা নড়েচড়ে বসল। উদ্যান হাতের কলমটা ঘুরাতে ঘুরাতে ঠান্ডা গলায় বলল, প্রশ্ন করি ওকে? করুন। ক্রোমোজোম কত জোড়া? ও কি কি? এহেন প্রশ্নে রাফসা থতমত খায়, চোখ বড় বড় করে তাকালো উদ্যানের দিকে। উদ্যান কোনো পাত্তা না দিয়ে তাড়া দিল। রাফসার দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য লোক, অসভ্যতামি করতে বসছেন আপনি? উদ্যান ভ্রু কুঁচকে বলে, এখানে অসভ্যতার কি আছে? নাকি সিম্পল একটা টপিকই জানিস না? রাফসার মুখ ঝামটা মেরে সরিয়ে আনল, চোখ বন্ধ করে গড়গড় করে বলে, ক্রোমোজোম 23 জোড়া, 22 জোড়া অটোসোম এবং 1 জোড়া। রাফসা থেমে যায়, অস্বস্তিতে বুক ধড়ফড় করছে। উদ্যান তাকালো চোখ ঘুরিয়ে, তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকিয়ে ফিসলে হেসে বলে, অ্যান্ড দ্য অনলি ওয়ে টু স্যাটিসফাই দ্য পেয়ার অফ সেক্স ক্রোমোসোমস দ্যাট এভরি ম্যান হ্যাজ ইজ এ ওয়াইফ। অস্বস্তিতে রাফসার হাত পা কাঁপতে লাগলো। গোলাপি অধরযুগল তীর তীর করে কম্পিত হচ্ছে, হৃদয়স্পন তরতর করে বোধহয় বাড়ছে। মুহূর্তেই চোখজোড়া বন্ধ করে ঢলে পড়ল একপাশে। উদ্যান দক্ষ হাতে ধরে রাফসার অবচেতন মুখপানে দৃষ্টি নিক্ষেপ করল, ঠোঁট বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, এত অল্পতেই? রাফসা কেঁপে উঠল উদ্যানের বয়স টোনে। টিচার জিজ্ঞেস করেও এত লজ্জা লাগতো না? উদ্যানের কথার ধরন ভিন্ন ধাঁচের ছিল। রাফসা তা স্পষ্ট দেখতে পেয়েছে। আর এখন কি বলল? পূরণ করার একমাত্র উপায়? ছি ছি, ভাবতেও শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে উল্টো পাল্টা কাজ করে বসল। জ্ঞান হারানোর নাটক করতে হয়েছে। আজ এ পর্যন্ত একবারও জ্ঞান হারালো না। উদ্যান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রাফসার কাঁপতে থাকা পাপড়ির দিকে। ব্যাপারটা বুঝতে সময় লাগলো না। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে উদ্যান, খসখসে বৃদ্ধা আঙ্গুল ধারা রাফসার নাক চেপে ধরল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আই অ্যাম ফিলিং নেগেটিভ ব্লিডিং হার্ট। উদ্যানের কথা শুনতেই তড়াক করে চোখ মেলে রাফসা, চোখ জোড়া বড় বড় করে তাকালো। রাফসার এমন বোকামি চওড়া দেখে নাক ছেড়ে দিল উদ্যান। রাফসা সোজা হয়ে বসে নাক ফুলিয়ে বলল, অসভ্য লোক, আপনি আমাকে ধরেছেন কেন? আর এসব অসভ্য মার্কা কথা কোথা থেকে শিখেছেন? উদ্যান ভ্রু কুঁচকে বলে, নিজেই তো ঢলে পড়লেন আমার বুকে, এখন চরিত্রে দোষ লাগিয়ে দিচ্ছেন। রাফসা বিদ্রূপ করে মুখ ঝামটা মেরে বলল, দরকার হয় চেয়ার থেকে পড়ে কোমর ভেঙে ফেলবো, হাত পায়ে ব্যথা পেয়ে কয়দিন বিছানায় পড়ে থাকবো, তবুও ইচ্ছে করে আপনার শরীরে পড়ার রুচি নেই আমার। 10টা রুচির ফাইল খেলেও অমন রুচি হবে না আমার। ইয়াক থু,
কি জঘন্য অপবাদ আমার নামে! রাফসার অপমানজনক কথা শুনে উদ্যানের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। থমথমে গলায় বাঁকা হেসে পাল্টা প্রশ্ন ছুড়ে, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন? এত তাড়াতাড়ি নিজে নিজে জ্ঞান ফিরল কি করে? উদ্যানের প্রশ্নে থতমত খেয়ে যায় রাফসা। কি ভুলটাই না করে ফেলল! মাথা টেবিলে এলিয়ে দিতে চেয়েছিল। কে জানতো জনদরদি লোক বুকে নিবে। তবুও নিজেকে বড় দেখাতে বই খাতা গুছাতে গুছাতে বলল, নতুন সায়েন্স, আপনি বুঝবেন না ভাইয়া, আমি বইয়ে পড়েছি। উদ্যান ভ্রু কুঁচকাল রাফসার কথায়। রাফসা উঠে কয়েক কদম সামনে গিয়ে সম্পূর্ণ পেছনে ঘুরে তাকালো। উদ্যান ওর পানেই তাকিয়ে আছে। হঠাৎ রাফসা প্রশ্ন ছুড়ে, বাই দ্য ওয়ে ডিড ইউ কল মি এ ব্লিডিং হার্ট? উদ্যান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলল, মাই উইশ। রাফসা বিরক্ত হলো। কোনো কথার উত্তর পাওয়া যায় না এই লোকের কাছে। ঠোঁট নাড়িয়ে বলল, অসভ্য লোক একটা। গটগট করে পা ফেলে রুম ত্যাগ করে। রাফসার ঠোঁট নাড়ানো দেখে উদ্যান বুঝতে পেরেছে এই মেয়ে আবার চরিত্রে দাগ লাগিয়ে গেল। সকলের সূর্যটা ধীরে ধীরে পূর্ব আকাশে উঠেছে বেশ আগে। ফরাজি বাড়িতে নাস্তা বানানোর তোড়জোড় চলছে। রাফসা খেয়ে দিয়ে সেই অনেক আগেই বেরিয়েছে কোচিংয়ের উদ্দেশ্যে। উদ্যান সিঁড়ি বেয়ে নেমে আসে। আজ ফার্স্ট ডে হসপিটালে। ব্রেকফাস্ট করতে বসে পড়েছে সবাই। উদ্যান ভ্রু কুঁচকে পুরো টেবিলটা একবার অবলোকন করে। জাহিনকে হঠাৎ করেই বলে উঠল, রোহান কোথায়? ওকে ডেকে আন। ভাইয়া তো ঘুমে কাদা। এখন যাব? উদ্যান হাতা ফোল্ড করতে করতে বলল, ডেকে দিয়ে আয়। অজ্ঞতা উঠে দাঁড়ায় জাহিন। পা বাড়ায় রোহানের রুমের উদ্দেশ্যে। রোহান কোমর অবধি কমফোর্টার জড়িয়ে উপর হয়ে শুয়ে আছে। পুরো রুম অন্ধকারে ডুবে আছে। জাহিন আগে পর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিল। মুহূর্তেই পুরো রুমে দিনের আলো ছড়িয়ে পড়ে। জাহিন এগিয়ে এসে রোহানের পিঠে মৃদু চাপড় মেরে হালকা চেঁচিয়ে ডাকে, ভাইয়া উঠ, বড় ভাইয়া ডাকছে। তবুও ঘুম ভাঙার নাম নেই। ঘুমে বিভোর রোহান। এত ডাক কানে পৌঁছায় না তার। জাহিন বিরক্ত হয়ে এবার কিছুটা জোরে ধাক্কা মেরে চেঁচিয়ে ডাকল। রোহান ধরফর করে উঠে বসে। বেচারা ভয় পেয়েছে। এত ডাকাডাকির কারণে বিরক্ত হয়ে বলল, শীতকালে বেইন্না যে ঘুম ভাঙ্গি দে, তারে মনে হদে দেনা দে বাতে চুদাইয়ারাই। কোন আলার পোয়া ঘুম ভাঙ্গাই গি দেয়ার? জাহিন চোখ বড় বড় করে তাকালো। তবা কি বলছে এসব? কি হচ্ছে? আই তোর আলা, মদ হইছস না? নেশা গৈরুসু বাজি? রোহান বিরক্তিতে চোখ খুলে। কাল রাতের বৃষ্টিতে কি সুন্দর একটা ঘুম দিয়েছে। শীত শীত ভাব। তোকে বড় ভাইয়া ডাকছে, জলদি নিচে আয়। আমাকে কেন খুঁজছে? খুঁজবে তো অন্যজনকে। জাহিন ভ্রু কুঁচকে বলে, কাকে খুঁজবে? রোহান বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। গায়ে কাপড় জড়াতে জড়াতে বলল, আমাদের ভাবিকে। ভাবি এলো কোথায় থেকে? আসবে কোনো একদিন। রাজনীতি আর ঝামেলা, এই দুইটা যেন একে অপরের সাথে অনেক সময় জড়িয়ে থাকে। শহরের বাতাসে আজ অদ্ভুত একটা টানটান উত্তেজনা। রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার, সবখানে ক্ষমতার লড়াইয়ের ছাপ স্পষ্ট। মাইকে ভেসে আসে স্লোগান। কেউ উন্নয়নের কথা বলছে, কেউ আবার অন্য দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। এদিকে সমর্থকদের মিছিল, হাত উঁচু করে তারা নিজেদের নেতার পক্ষে স্লোগান দিচ্ছে। অন্যদিকে বিরোধী দলের লোকজনও চুপ করে নেই। তাদের চোখে মুখে রাগ, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। ছোট্ট একটা কথার ঝগড়া কখন যে বড় সংঘর্ষের রূপ নেয় কেউ বুঝে উঠতে পারে না। হঠাৎ করেই উত্তেজনা বেড়ে যায়, ধাক্কাধাক্কি, চিৎকার, তারপর শুরু হয় ইট পাটকেল ছোড়াছুড়ি। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয় খোঁজে। চারপাশে ছড়িয়ে পড়ে ভয় আর বিশৃঙ্খলা। এই সব কিছুর মাঝেই হারিয়ে যায় আসল উদ্দেশ্য, দেশের উন্নতি, মানুষের কল্যাণ। রাজনীতি তখন আর আদর্শের লড়াই থাকে না, হয়ে যায় ক্ষমতার প্রভাবের খেলা। যেখানে সাধারণ মানুষের শান্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আবিয়ান রাজীবকে সরিয়ে দাও রাস্তার থেকে। আবিয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি মুসিবতে পড়ল? যাকে কিনা কয়দিন পর শ্বশুর বানাবে তাকেই উড়িয়ে দিতে বলছে। শ্বশুর মরলে যে তার না হওয়া বউ কষ্ট পাবে। ঘুরে ফুরে কেন ওদের বিপদ দল হতে হলো?
আবিয়ানের এসব রাজনীতি মোটেও পছন্দ নয় এখন। এই রাজনৈতিক নামক দেয়ালের কারণেই রাফসাকে পেতে হাজার হাজার বাধা হাজির হবে। বাবার কারণে কিছু বলতে পারছে না। পথ যতটা সহজ করতে চাইছে তা আরও কঠিন হয়ে পড়ছে। কি করে এত এত ঝামেলা পেরিয়ে তার মায়াবীকে নিজের করে পাবে? কি হলো, কিছু বলছো না কেন বাবা? আবিয়ান ঠান্ডা গলায় থেমে থেমে বলল, দেখো বাবা, এবার ইলেকশন সুষ্ঠুভাবে হতে দাও। দেখো জনগণ কাকে বেছে নেয়। জোর করে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই বাবা। উনি বেশ চমকালেন। কি বলছে ওনার ছেলে? এখন ক্ষমতাই সব, ক্ষমতা ছাড়া কোনো মানুষ চলে নাকি? এসব কি কথা বলছো তুমি? পাগল হয়ে গিয়েছো? আবিয়ান ঠান্ডা গলায় বলল, বাবা প্লিজ, এসব খুন খারাপি ভালো লাগে না। বেকুবের মতো তাকিয়ে রইল উনি। কি বলছে এই ছেলে? পাগল হলো নাকি? তুমি বলছো এই কথা? তোমার মুখে এসব মানায় না আবিয়ান। আই ডোন্ট কেয়ার। তুমি রাজীব ফরাজির কিছু করবে না। শত্রুকে এভাবে মেরে মজা নেই বাবা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ভ্রু কুঁচকে তাকালো উনি। ছেলের কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না। বাপ ছেলের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। আবিয়ান রেগে বেরিয়ে গেল। ভদ্রলোক নিজেও খেপেছে। পাশ থেকে মালেকের নামের লোক বলে উঠল, স্যার, আপনার ছেলে রাজীব ফরাজির মেয়ের প্রেমে পড়েছে। কথাটা শুনতেই তড়িৎ গতিতে তাকালো। মাথায় যেন বাজ পড়ল ওনার। বিড়বিড় করে বলল, আগুনে আগুন যুদ্ধ। রাফসা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ঝটপট করে বোরখা পরে নিল। হিজাব করে নিকাব বাঁধতে গিয়েও বাঁধল না। 10 মিনিটের মধ্যেই নিচে নেমে গেল। তখনও উদ্যান আসেনি। রাফসা দাঁড়িয়ে থেকে দোতলায় তাকালো। কিছু একটা ভেবে সিঁড়ির শেষ প্রান্ত থেকে উল্টো ঘুরে দোতলায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। রোহানের ঘর ক্রস করে আর 2টো ঘরের পর কাঙ্ক্ষিত রুমটি। রোহানের ঘরের সামনে আসতে কোথা থেকে যেন অ্যাশ হাজির হয় সামনে। রাফসা থেমে যায় অ্যাশকে দেখে। সামনে তাকিয়ে দেখলো লোকটা বের হচ্ছে কিনা। লোকটাকে দেখতে না পেয়ে নিশ্চিন্তে মনে তড়িঘড়ি করে অ্যাশকে কোলে তুলে নেয়। অ্যাশের মাথায় চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোর না হওয়া আব্বার রুমে গিয়ে ম্যাও ম্যাও করবি না, নয়তো আম্মা ফেঁসে যাব। একদম শান্ত হয়ে থাকবি, ওকে বেবি? অ্যাশ কি বুঝলো জানা নেই। রাফসার কথায় ম্যাও ম্যাও করে উঠল। রাফসার মুখে মৃদু হাসি। সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, এই তো, এই না হলে আমার বাচ্চা। কাঙ্ক্ষিত রুমটির সামনে এসে দাঁড়িয়ে যায় রাফসা। বুক ধড়ফড় করছে। দরজাটা লাগানো। ওভাবে দাঁড়িয়ে থেকে হালকা ধাক্কা দিল। তৎক্ষণাৎ চিচিং ফাঁক হয়ে গেল দরজাটা। রাফসা অবাক হয়ে কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, শুধু শুধু টাইম ওয়েস্ট করলাম। এতক্ষণ দূর ছাতার মাথা। আর কিছু না ভেবে রুমে ঢুকে সতর্কতার সহিত চারদিকে চোখ বুলিয়ে দেখে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। রাফসা নিশ্চিত হয় উদ্যানের এখনও ফ্রেশ হওয়া হয়নি। ওই লোক এখনও শাওয়ার নিচ্ছে। চোখ মুখ কুঁচকে যায় সহসা। রাফসা কোচিংয়ে যাওয়ার আগে দেখে গিয়েছে এই লোককে গোসল করে কাপড় নিয়ে খালি গায়ে ছাদে উঠতে। ছেলে মানুষের এত রং ঢং দেখলে গা জ্বলে ওঠে। রাফসা আর কিছু না ভেবে অ্যাশকে কোলে নামিয়ে দিল বিছানায়। আবারও চোখ রাঙানি দিয়ে বলল, একদম আওয়াজ করবি না, নয়তো তোকে আর আমাকে ওই লোক গিলে খাবে। নিচু হয়ে হুমকি দিল অ্যাশকে। বাচ্চাটা কি সুন্দর করে চুপচাপ বসে রইল। রাফসা সোজা হয়ে দাঁড়িয়ে আলমারির পানে এগিয়ে গেল। ওয়াশরুম থেকে এখনও পানির শব্দ আসছে। আলমারির নব ঘুরাইতেই তা খুলে যায়। রাফসা চমকে উঠে। এতে প্রত্যাশা ছিল না এটা। আলমারি লক ছাড়া এ যেন অসম্ভব ব্যাপার। সব কিছু লক করেই রাখে, সেই ছোট থেকেই দেখে আসছে। অবশ্য চাবি কোথায় সে ব্যাপারে জানা আছে রাফসার। এ ঘরের প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত রাফসা। আর দেরি করেনি। আলমারিতে দ্রুত হাত কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু মিনিট পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে দিশেহারা হয়ে গেল। ততক্ষণে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। উদ্যান বোধহয় খুব দ্রুত বেরিয়ে এলো। উদ্যানের ভয়ে এবং আতঙ্কে হাত কাঁপছে ওর। কোনো রকম হাত চলছেই না। শেষ চেষ্টা চালিয়ে মিনি ড্রয়ারে একটা কালো ফাইল চোখে পড়ে। এতে যেন রাফসার আশার আলো জ্বলে উঠল। ব্যস্ততার সহিত ফাইলটা বের করে একে একে প্রত্যেকটা পেপার বের করে। এত এত পেপারের মাঝে আসল পেপারটা চোখে পড়ছে না। হঠাৎ একটা পেপার রাখতে গিয়ে
সহসা হাত থেমে যায় ওর। চোখ পড়তে তা স্থির দৃষ্টিতে পরিণত হয়। হাত কাঁপছে ওর, চোখ ছলছল করছে। নিজেকে সামলিয়ে কোনোরকম সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে পেপারগুলোর ছবি তুলে নেয়। তাড়াতাড়ি করে আলমারি বন্ধ করতে হঠাৎ ওয়াশরুম থেকে সাউন্ড হলো। এক্ষুনি বেরিয়ে আসবে বোধহয়। রাফসা চমকে ওঠে। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আতঙ্কে অ্যাশের কথা ভুলেই গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো উদ্যান। কোমরে শুধু সাদা ধবধবে একটা তোয়াল জড়িয়ে আছে। সিক্স প্যাকগুলো দৃশ্যমান। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। ঘাড়ে বুকে হাতে কিছু পানির কণা চিকচিক করছে। গলায় সাদা তাওয়াল ঝুলে আছে। সেটা দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে অ্যাশকে নিজের বিছানায় শুয়ে থাকতে দেখছে। সহসা কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। দরজা তো বন্ধ ছিল, এই উদয় হলো কোথা থেকে? ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখল দরজাটা পুরোটা খোলা। এতে ভ্রু কুঁচকে যায় উদ্যানের। ঘরে কি কেউ এসেছিল? এদিকে অ্যাশ উদ্যানকে দেখে তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তার কুট্টুস চোখ জোড়া দিয়ে মাম্মামকে খুঁজছে। তার মাম্মামকে দেখতে না পেয়ে ভয়ে ঝেঁকে বসলো যেন। ওর মাম্মা না ওকে নিয়েই পালিয়েছে, বুঝতে বাকি রইল না। বেচারা প্রাণীটা কথা বলতে পারলে বোধহয় চেঁচিয়ে বলতো, মাম্মা, এই কোন খচ্চরের কাছে ফেলে গেলে আমায়? বেডের উপর কি করছো তুমি? প্রশ্ন করে উদ্যান। অ্যাশ তাকিয়ে শান্ত হয়ে বসে আছে। বলতে ইচ্ছে করছে, ও আমার না হওয়া আব্বা গো, আমি নির্দোষ। তোমার না হওয়া বউ আমাকে এখানে এনেছে। উদ্যান চোখ মুখ কুঁচকে বলে, ডিসগাস্টিং, মায়ের মতো বেয়াদব হচ্ছ। বিড়ালটাকে অবধি ছাড়ল না। ট্রেনিং প্রাপ্ত বেয়াদব বানিয়েছে। বিরক্ত হয়ে কাভার থেকে কফি কালার একটা শার্ট বের করে পরে নিল, সাথে হোয়াইট প্যান্ট। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে তা সেট করে নেয়। ড্রেসিং টেবিলের উপর থেকে ওর প্রিয় পারফিউম নিয়ে বডিতে স্প্রে করে। মানিব্যাগ, ক্রেডিট কার্ড ঢুকিয়ে তা পকেটে ভরে বেরিয়ে পড়ে। উদ্যানের পেছনে পেছনে অ্যাশও ছুটে। নিচে নামতেই রাফসাকে ফোনের মধ্যে ডুবে থাকতে দেখে। অ্যাশ দৌড়ে গিয়ে রাফসার কোলে ওঠে। হঠাৎ আক্রমণে ভড়কে যায় রাফসা। অ্যাশকে দেখে মনে পড়ল উদ্যানের রুম থেকে ও একা বেরিয়ে এসেছে। অ্যাশকে আনেনি। জিভ কাটে ও। বিড়বিড় করে বলল, এতগুলো সরি মাম্মা, তোমাকে এই জল্লাদের রুমে ফেলে এসেছি। বলেই আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। উদ্যান র্যাক থেকে একজোড়া সাদা শু বের করে পড়ে। সোফায় বসে ফিতে বাঁধা অবস্থায় গম্ভীর কণ্ঠে শুধায়, এখন থেকে সকালে উঠে আমার রুমে আসবি, রাতে পারবো না পড়াতে। রাফসা চমকে তাকালো। হঠাৎ কথায় অপ্রস্তুত হয়ে গেল যেন। হয়তোবা তখনকার জন্য মনে আতঙ্ক বিরাজ করছে। উদ্যান ফিতে বাঁধতে বাঁধতে চোখ তুলে তাকায় রাফসার পানে। ওর হিজাবের কারণে মুখ টুক গোল দেখাচ্ছে। উদ্যান মুচকি হাসল। পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রাফসা ফেল ফেল করে তাকিয়ে আছে। উদ্যানের হাসির মানেটা কি? উদ্যান উঠে দাঁড়ালো, গম্ভীর হয়ে বলে, লেটস গো। রাফসা ঘোর থেকে ছিটকে পড়ে। ব্যাগটা কাঁধে নিয়ে অ্যাশকে কোলে তুলে নেয়। এতে ভ্রু কুঁচকে যায় উদ্যানের। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ওকে কোলে নিচ্ছিস কেন? ও যাবে তাই? ইম্পসিবল, ওকে নেওয়া যাবে না, এক কথায় বলল উদ্যান। রাফসার কোল থেকে অ্যাশ চোখ জোড়া বড় বড় করে মিউ মিউ করছে, যেন বলছে, তুই আব্বা নামে কলঙ্ক। ভালোই হয়েছে, আমার মাম্মা তোকে পাত্তা দেয় না। রাফসা অবাক হয়ে তাকালো। এই লোকের সমস্যা কি? ওর সব কিছুতে বাধা দিবেই। বিরক্ত হয়ে রাফসা বলল, কেন যাবে না? আপনার প্রবলেম কি আমার বাচ্চাকে নিয়ে? বিড়ালকে কেন নিয়ে যাবি? ও বিড়াল না, আমার বাচ্চা। উদ্যান অদ্ভুত চোখে তাকায়। এই মেয়ে নিজেই তো বাচ্চা, তারও নাকি বাচ্চা আছে, তাও আবার বিড়ালের বাচ্চা। হাস্যকর ব্যাপার স্যাপার। বিড়ালটা রাফসার কোলে বসে কেমন মিউ মিউ করছে। উদ্যান শক্ত চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, বাচ্চা দুটোই বেয়াদব, 4 আনার দাম দেয় না। আজ এ পর্যন্তই বন্ধুরা।